সুপ্রিয় দর্শক, এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি ইমরুল হাসান। দর্শক, জুলাই সনদ দিয়ে এখনও ঐক্যমত্যে পৌঁছানো যায়নি। কিছু কিছু বিষয়ে ছাড় দিচ্ছে অনেক দল, আবার নতুন নতুন দাবি উপস্থাপন করা হচ্ছে কয়েকটি দলের পক্ষ থেকে। সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি, সংস্কার ও বিচার না হওয়া পর্যন্ত ভোট নয়, এমন দাবিও শোনা যাচ্ছে। তবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সব দলই। চেষ্টা চলছে নতুন নতুন জোট গঠনের। এ নিয়ে সংলাপ প্রতিদিনের আমাদের আজকের আয়োজন। কোন পথে যাচ্ছে ভোটের রাজনীতির মেরুকরণ? আলোচক হিসেবে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান ও ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেউদ্দিন আহমেদ। আহমেদ আজম খান এবং সালেউদ্দিন আহমেদ, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আজম ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। জি, নিশ্চয়ই নির্বাচনের প্রস্তুতি আপনারা নিচ্ছেন। আপনাদের জোট সঙ্গে কারা হচ্ছে? বিএনপি এককভাবে নির্বাচন করছে? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমাদের একজন জ্যেষ্ঠ সাংবাদিক জনাব সালেউদ্দিন সাহেব। স্বাগতম সম্মানিত দর্শক। দেখুন, একক নির্বাচন আমরা করলেও আমাদের যারা যুগপৎ আন্দোলনে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে যারা সহযোগী ছিলেন, এরকম অনেক দল আছে, তাদের বিষয়ে আমাদের সহানুভূতি আছে এবং তাদের বিষয়ে আগামী নির্বাচনে অনেক কিছুই বিবেচনার আছে, যেটা এখনো চূড়ান্ত নয়। তবে নির্বাচনে আমরা এককভাবে থাকলেও আমাদের কিন্তু ঘোষণা আছে। আমাদের নেতা জনাব তারেক রহমান কিন্তু ঘোষণা করেছেন যে নির্বাচনে যে রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মাঠে ছিল, যাদের ত্যাগ তিতিক্ষা এই সফল গণ অভ্যুত্থানে অনেক যাদের ত্যাগ তিতিক্ষা, তাদের সকলকে নিয়ে এই নির্বাচনের পরে আমরা একটা জাতি। না, সেটা তো নির্বাচনের পরে আপনার প্রতিশ্রুতি যে সবাইকে মিলে এক সরকার গঠন করবেন। জি, বাট নির্বাচনের আগে কোনো ইকুয়েশন থাকবে কিনা, দলগুলোকে ছাড় দেওয়া? সেটাও থাকতে পারে, কারণ চূড়ান্ত পর্যায়ে গিয়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে অনেক ছাড়ই আসতে পারে। সেটা এখনই চূড়ান্ত পর্যায়ে যায়নি, বা নির্বাচনের তফসিল ঘোষণার আগে বা পরে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। তবে আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। আপনি যে কথাটা বললেন, হ্যাঁ, আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। নির্বাচনের প্রস্তুতি সকলেই নিচ্ছে। যারা বলছে যে নির্বাচন হওয়ার পরিবেশ নেই, তারাও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। যারা বলছে সংস্কার বিচার এগুলো না হলে নির্বাচন এই মুহূর্তে করা যাবে না, তারাও কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এবং সকল রাজনৈতিক দলগুলোই তারা কিন্তু মাঠে নমিনেশন পর্ব শেষ করবার একটা প্রক্রিয়া তারা করছে। কাজেই নির্বাচনমুখী রাজনৈতিক দলগুলো নির্বাচনের প্রস্তুতি নেবে, এটাই অত্যন্ত স্বাভাবিক। আমরা মনে করি যে এই মুহূর্তে নির্বাচনটা আমাদের দেশের জন্য অত্যন্ত জরুরি। আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য মুক্তিযুদ্ধ করেছি এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্যই দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের অগ্রযাত্রায় ফিরতে চাই। কারণ আপনি দেখবেন যে এই 10-11 মাসে অনেক চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার। আমরাও সকলে অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক সহযোগিতা করছি। তারপরও এটা যেহেতু নির্বাচিত সরকার না, সেই জন্যেই এই যে এত বড় বিনিয়োগ সম্মেলনের পরেও কিন্তু বিনিয়োগ শুরু হয়নি। কারণ তারাও অপেক্ষা করছে যে একটা নির্বাচিত সরকার আসবে, তখন আমরা বিনিয়োগ করব। বিদেশি বিনিয়োগ এবং দেশি বিনিয়োগ, কোনো বিনিয়োগই কিন্তু এখন হচ্ছে না। যেমন ধরুন, গত 1 বছরে পুঁজিবাজারে একটা আইপিও যায়নি। এটা কিন্তু আমাদের পুঁজিবাজারের জন্যে বা অর্থনীতির জন্যে খুব শুভ সংবাদ না। দেখুন, আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা কোনোভাবেই বা এই সরকার কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছে না। কারণ এই সরকার যেহেতু সেইভাবে শক্তি প্রয়োগ করতে পারছে না, যে শক্তিটা একটা নির্বাচিত সরকার বা একটা পার্টি গভর্নমেন্ট পারে, যেটা এই সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না। তাহলে এই অবস্থায় নির্বাচনটা কি কন্ডাক্ট করা সম্ভব? হ্যাঁ, আইন শৃঙ্খলা পরিস্থিতি তা সম্ভব। এই জন্য করতে পারছে না সরকার না, এই জন্যই সেটা সম্ভব যে সকল রাজনৈতিক দল, বিশেষ করে মুখ্য রাজনৈতিক দলগুলোর সেখানে সমর্থন থাকবে। আপনি একটা জিনিস লক্ষ্য রাখবেন যে স্বৈরশাসক এরশাদের পতনের পর
এরকম একটা অবস্থাই কিন্তু ছিল। তখন কিন্তু জাস্টিস শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে 3 মাসের মধ্যে একটা সফল নির্বাচন হয়েছিল। আর এখন 18 মাসের মধ্যে সফল নির্বাচন হবে না কেন? যখনই নির্বাচনের ডামাডোল শুরু হয়ে যাবে, তফসিল ঘোষণা হয়ে যাবে, দেখবেন যে সকল রাজনৈতিক দলের সমর্থনে তখন ওই নিরাপত্তা বাহিনী বলেন, প্রশাসন বলেন, সকলেরই কিন্তু এমন একটা অবস্থা দাঁড়াবে যে না, জাতির জন্যে আমাদেরকে সেইভাবে শক্ত হয়ে দাঁড়াতে হবে এবং নির্বাচনটা যেন অবাধ এবং সুষ্ঠু হয়, সেজন্যে সকল কর্মকাণ্ডই আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। তো যে কারণেই আমরা মনে করি যে এই যে এখন যে একটা ভঙ্গুর অবস্থা চলছে, যদিও আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছি, তারপরেও অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে, অর্থাৎ এটা তো একটা আপৎকালীন সরকার, এটা সকলে বুঝে, যে হিসেবে এই সরকার কিন্তু শক্ত হয়ে দাঁড়াতে পারছে না। এটা ওই আইন শৃঙ্খলা বাহিনী বুঝে, এটা প্রশাসন বুঝে, এটা সকলে বুঝে। যে কারণেই দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে যখনই গণতান্ত্রিক অগ্রযাত্রায় যাবে, যখনই একটি নির্বাচিত সংসদ হবে, নির্বাচিত সরকার হবে, তার শক্তি থাকবে আলাদা। কাজে আমাদের দরকার এখনই দ্রুত সময় ক্ষেপণ না করে আমাদের সরকার যে নির্বাচনের দিনক্ষণ বা মাসক্ষণ ঠিক করছে, এর মধ্যেই সকল বিরোধী দলের একমত হয়ে, বিরোধিতা না করে, আমার সুবিধা হবে না নির্বাচনে, আপনার সুবিধা হবে, এই চিন্তা না করে দেশের চিন্তা করে নির্বাচনে অংশ নেওয়া দরকার। সালেহ ভাই, আজম ভাই যেটা বলছিলেন যে বিএনপি আসলে এককভাবে নির্বাচন করছে, হয়তো সম্ভাবনা কিছু তাদের দল রয়েছে, তাদেরকে কিছু ছাড় দেবে। কিন্তু গত 35 বছরে আমরা রাজনীতি যেটা দেখেছি যে একটি দ্বিদলীয় ব্যবস্থা গড়ে উঠেছিল, আওয়ামী লীগ ভার্সেস বিএনপি। যেহেতু এখন একটি প্রধান দল নেই রাজনৈতিক দৃশ্যপটে, তো বিএনপি কত বছরে দেখছেন? 34-35 বছর, 90-এর পরে থেকে এখন পর্যন্ত সেই বিএনপিকে কাউন্টার করার জন্য একটি ইসলামিক জোটের প্রচেষ্টা হয়তো হচ্ছে। আপনি কি দেখছেন যে ইসলামিক জোটটি কি হচ্ছে জামায়াত বা ইসলামী আন্দোলনের উদ্যোগে? একটি সমাবেশ তারা করেছে 28 জুন এবং সমাবেশ ডেকেছে 19 জুলাই। ধন্যবাদ। এর আগে আমি, আজম ভাই এখানে আছেন, আমাদের দীর্ঘ একটা আন্তরিক সম্পর্ক ছিল। আজকে অনেক দিন পরে এই অনুষ্ঠানে আপনার মাধ্যমে এখানে দেখা হইল। আজম ভাইকে প্রতি কৃতজ্ঞতা এবং সকলের প্রতি শুভেচ্ছা। আপনি যেটা বললেন যে 25 বছর থেকে 16 বছর প্রথমে বাদ দিতে হবে। 35 বছর, 35 বছর থেকে 16 বছর বাদ দিতে হবে। 16 বছর এটা একদলীয় শাসন ব্যবস্থা ছিল, এটা ফেসিবাদী শাসন ব্যবস্থা ছিল। বিশেষ করে 2014 সালের পর থেকে এটা একটা মাফিয়াতন্ত্রের দেশ ছিল। ফলে এটা দ্বিদলীয় দেশ ছিল না, একদিকে ছিল জনগণ আর একদিকে ছিল একটা মাফিয়াতন্ত্র। আর আপনার প্রশ্ন এবং আজম ভাইয়ের যে সব উত্তর দিলেন তার আগে আমি একটু ছোট্ট করে বলে দিই, বিএনপি যখন আন্দোলন সংগ্রাম করে তার একটা জোট ছিল, সর্বশেষ তার জোট ছিল হইল বিএনপি এবং 20 দলীয় ঐক্য জোট, যেখানে জামাত ছিল আলাদা, যেহেতু তার নিবন্ধন ছিল না। আর ছিল বিএনপি একই সাথে দুইটা জোট ছিল, এই 20 দলীয় 18 দলীয় জোট। আমি বলছি, আমি আপনার কথাই বলছি। আরেকটা ছিল গণতন্ত্রের মঞ্চে। গণতন্ত্রের মঞ্চে মূলত বামপন্থী রাজনৈতিক দলগুলোর একটা সমাবেশ ছিল, আর 20 দলীয় জোটে আপনার ডানপন্থী রাজনৈতিক দলের সমাবেশ ছিল। বিএনপি যখন আন্দোলন সংগ্রাম করে তখন বিএনপি একটা ঘোষণা বিএনপির ছিল, আমরা একসঙ্গে আন্দোলন করব, একসঙ্গে নির্বাচন করব, একসঙ্গে সরকার গঠন করবে। বিএনপির এই দৃষ্টিভঙ্গি এখনো বহাল আছে। তো সব কিছুই নির্ভর করবে একটা নির্বাচনে ভোটে জেতার মতো পরিস্থিতির উপরে। আর ইসলামী দলগুলোর যে কথা বললেন, ইসলামী দলগুলোর যে ঐক্য, বাংলাদেশ একটা আধুনিক মুসলিম দেশ। আপনাকে মনে রাখতে হবে 70 সালে যখন ভোট হয়েছিল বা আমরা যখন মুক্তযুদ্ধ করছি, তখন পাকিস্তান নামক একটা দেশ ছিল, সেই দেশের প্রতি একটা আবেগ ছিল এই অঞ্চলের মুসলমানদের। 47 সালে যখন দেশ ভাগ হইল, দারুণ একটা আবেগ পাকিস্তানের প্রতি মুসলিম লীগ এই অঞ্চলের মুসলমানদের ছিল। নানান ঘটনা মধ্য দিয়া
70-এর নির্বাচনের ফলাফল দেখেন, এই মুসলমানরাই পাকিস্তানের বিরুদ্ধেই ভোট দিছে একরকম। এই কথাটা আমি এই জন্য বলতেছি, এই দেশের শতকরা কতজন মুসলমান? প্রায় শতকরা 92 এখন। এরকম একটা মুসলমান দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশের যতগুলো সঠিক নির্বাচন হয়েছে, মোটামুটি সঠিক, জনগণের কাছে গ্রহণযোগ্য, এক এক সময় এক একটা দলের কাছে গ্রহণযোগ্য হয় নাই, কিন্তু জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন ছিল 91 সালের নির্বাচন, 96 সালের 12 জনের নির্বাচন, 2001 সালের নির্বাচন। 2008 সালের নির্বাচনে গ্রহণযোগ্য ছিল না, কিন্তু জন আকাঙ্ক্ষার কিছুটা হলো প্রতিফলন ছিল। এটা আমার বিশ্লেষণ। এই কয়েকটা নির্বাচনের বিশ্লেষণ যদি দেখেন, এই কয়েকটা নির্বাচনের মধ্যে একটি মাত্র নির্বাচনে জামাত এককভাবে অংশ নিয়েছে, এই দুটি নির্বাচনে 91 এবং 96। কিন্তু আমার আসল কথাটাই সঠিক, আসলে এককভাবে 91 সালে নেয় নাই। 91 সালে কোনো জোট হয় নাই, কিন্তু 91 সালে একটা আসন সমঝোতা পর্দার অন্তরালে হয়েছিল এবং অনেক জায়গায় বিএনপি তার প্রার্থীদেরকে বসিয়ে দিয়েছিল। আর 96 সালে জামাত ছিল আওয়ামী লীগের জোটের আন্দোলনে, তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনে। সেই খাত থেকে জামাত এককভাবে নির্বাচন করে মাত্র 8.7% ভোট পায়, 3টা আসন 3টা। তো বাংলাদেশের জামাতের বাইরে অন্যান্য ইসলামিক দলগুলোর ভোট 3%-এর নিচে, বুঝতে পারছেন? ফলে তাদের মোট ভোট হচ্ছে 12%, 11%-এর মতো। বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ বিহীন একটা দেশে হয়তো জামাতের কিছু ভোট বাড়বে, ইসলামী দলগুলোর কিছু ভোটও বাড়বে। এই জন্য বাড়বে, তারা আওয়ামী লীগকে ঠেকাইতে গিয়া অনেক সময় বিএনপিকে ভোট দিছে, কিন্তু সেটা কত বাড়বে এটার এখনো ভালো গবেষণা হয় নাই। তো আমার ধারণা ইসলামী দলগুলোর মোট ভোট 20% উপরে উঠবে না, এটা নিচে থাকবে। যখন এটা বিএনপির সঙ্গে একটা নির্বাচনী যুদ্ধ হবে, আবার যদি এখানে আওয়ামী লীগ চলে আসে, ওই সংখ্যাটা ওই 10%-এর নিচে চলে যাবে। আর এই মুহূর্তে এটা আমার নানান ধরনের বিশ্লেষণ দ্বারা আমি একসঙ্গে আইন সাংবাদিকতাও করেছি, নির্বাচনী ব্যবস্থা, নির্বাচনী আসন জরিপ ইত্যাদি নিয়েও আমি কাজ করেছি। এবং 2001 সালের নির্বাচনে আমি তখন মানব জীবন পত্রিকায় কাজ করেছিলাম। আমি যে ফলাফলটা প্রকাশ করেছিলাম সেই ফলাফল মতোই প্রায় নির্বাচনে ফলাফল নির্ধারিত হয়েছিল। তা নিজের কথা বললাম, তো এটা আমার বিশ্লেষণ। ইসলামী দলগুলোর মোট ভোট 20%-এর নিচে হবে, উপরে উঠবে না। এখন প্রশ্ন হইল, এখানে ইসলামী দলগুলোর যে মহড়া আপনি সোহরাওয়ার্দী উদ্যানে হইলেও দেখলেন, ওখানে কিন্তু ইসলামী দলগুলোর মূল দল, ইসলামী দলগুলোর মূল দল হেফাজত ইসলামের অন্তর্ভুক্ত যেসব রাজনৈতিক দল আছে, যেমন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, কিন্তু হেফাজত ইসলামের প্রতিনিধিত্ব নাই। কিন্তু অন্যান্য যারা কওমি মাদ্রাসা কেন্দ্রিক রাজনৈতিক দল, আন্দোলন বাংলাদেশ এখন, হ্যাঁ, অন্যান্য যারা কওমি মাদ্রাসা কেন্দ্রিক রাজনৈতিক দল, যেমন খেলাফত মজলিস, জামায়াতে ইসলামী, এদের আবার খেলাফত মজলিসও 3-4টা আছে, একটা ভাগ আছে, যেটা মৌলানা হাফিজ জৌজুরের দল ছিল। ওদের কাছে হইল কওমি মাদ্রাসার ভোট, এরা কিন্তু ওইটাই যায় নাই। ফলে এখানে এখন পর্যন্ত ইসলামী দলগুলোর জোট হচ্ছে এটা বলা যাবে না। কিন্তু ওই সমাবেশ স্থলে আমরা এনসিপিকে ওখানে দেখেছি। এনসিপির অনেক নেতৃবৃন্দের সঙ্গে, বিশেষ করে আমি আর নামই বলি না, গুরুত্বপূর্ণ 3 জন, বিশেষ করে তৎকালীন সময়ে তথ্যমন্ত্রী ছিলেন নাহিদ ইসলাম, রাজনৈতিক উপদেষ্টা ছিলেন মাহফুজ এবং অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে আমরা এমনি সাংবাদিক হিসাবে বা দেশের একজন নাগরিক হিসাবে বা এই গণ অভ্যুত্থানের একজন কোনোরকম একজন সহকর্মী হিসাবে আমরা
তাদের সঙ্গে অনেক বৈঠক হয়েছিল, তাদের থেকে যে ধারণাটা পেয়েছিলাম যে তারা জামাতের সঙ্গে কোনো জোটে যাবে না। সালেহ ভাই, আমরা এই আলোচনা আবার ফিরবো। আমি এই জায়গাটা একটু শেষ করে দিই। এখন তাদের এইগুলা চূড়ান্ত সময় আসে নাই, তারা এককভাবে করবে না জামাত বা ইসলামী দলগুলোর সঙ্গে করবে, এটা এখনো দৃশ্যমান নাই। এগুলো হয়তো নির্বাচনের তফসিল ঘোষণার কাছাকাছি সময় এসে এগুলো আরো দৃশ্যমান হবে। আপনি বোধহয় আজমবার কাছে যাবেন। আজম ভাই, ফেব্রুয়ারি ধরেই আপনারা নির্বাচনের নিশ্চয়ই প্রস্তুতি নিচ্ছেন, বলছিলেন যে নির্বাচনের প্রস্তুতি আপনাদেরও চলছে। লন্ডন বৈঠকের পর একটি এই নির্বাচন নিয়ে ধোঁয়াশা কেটে গেছে এরকম আশাবাদের কথা আপনাদের দল থেকে বলা হচ্ছিল। মানে কোনো শঙ্কা আছে কিনা যে ফেব্রুয়ারিতে নির্বাচন না আরও দেরিতে হতে পারে? দেখুন, আমরা কিন্তু ফেব্রুয়ারিকে ধরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি না, আমরা ডিসেম্বরকে ধরেই নির্বাচনের প্রস্তুতি শুরু করেছি। আপনি জানেন এখন তো ডিসেম্বরের মধ্যে এখন আর ডিসেম্বরের মধ্যে নাই, নেই, দাবিতে। ডিসেম্বরের মধ্যে নেই, কিন্তু আমাদের প্রস্তুতিটা শুরু হয়েছিল কিন্তু ডিসেম্বর কেন্দ্রিক, কারণ আমরা জানতাম যে নির্বাচনটা ডিসেম্বরে হতে পারে। সবচেয়ে বড় কথা হলো যে 15.5 বছরে আমাদের যে মাঠের আন্দোলন, আমাদের যে রক্ত দেয়া মাঠে, আমাদের যে হাজার হাজার নেতাকর্মী গুম হওয়া, আমাদের যেভাবে খুন করে ফেলেছে আমাদের নেতাকর্মীদের, এই যে 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, এই যে বিশাল আন্দোলন 15.5 বছরের, এই আন্দোলনের মূল লক্ষ্যই কিন্তু ছিল একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন, গণতন্ত্রের যাত্রা। তো সেই নির্বাচনের জন্য কিন্তু তখন থেকেই আমরা আমাদের প্রস্তুতি, যে নির্বাচন যখন আসবে তখনই আমরা যেন প্রস্তুত থাকতে পারি। তো কাজেই প্রাথমিকভাবে আমাদের লক্ষ্যটা ছিল ডিসেম্বর। এখন লন্ডন যে ঐতিহাসিক বৈঠকটা হলো মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে, এই বৈঠকটা একেবারেই নজিরবিহীন, কারণ এই বৈঠকের পরে যৌথ যুক্ত বিবৃতি, এটা বাংলাদেশে খুব নজিরবিহীন এবং সারা বাংলাদেশের মানুষ এটাকে স্বাগত জানিয়েছে। অতএব আমরা এই ফেব্রুয়ারির মাঝামাঝি সময়টাকে ধরেই আমরা প্রস্তুতি নিচ্ছি। কিন্তু আমি সাথে সাথে আপনাকে বলতে চাই যে প্রতিদিন যে কর্মকাণ্ড বিভিন্ন রাজনৈতিক দলের দেখছি, যেমন জামায়াত বিভিন্ন কথা বলছে বটে, কিন্তু জামায়াত কিন্তু প্রায় সবগুলো আসনেই প্রায় নমিনেশন দিয়ে ফেলেছে, ঘোষণা করে ফেলেছে। যেমন আমার নির্বাচনী এলাকায় দেখছি 6 মাস আগে থেকেই প্রার্থী ঘোষণা করেছে, সেখানে তারা বিলবোর্ড দিয়েছে, দিয়েছে, লিফলেট নিয়ে মাঠে নেমে গেছে, এরকম প্রায় সব আসনে। কিন্তু মুখে বলছে যে না, পরিবেশ তৈরি হয়নি। এটা এক ধরনের, আমি মনে করি, দ্বিমুখিতা, এটা ঠিক না। এনসিপি একইভাবে নির্বাচনের প্রশ্নে নানা উজোর আপত্তি দিচ্ছে, বাট এনসিপি কিন্তু এই তারিখেও যে মার্চ করছে, এর মধ্যেই কিন্তু তারা একটা একটা করে নমিনেশন ডিক্লেয়ার করছে। কাজেই সকলেই ফেব্রুয়ারির মাঝামাঝি সময়কে টার্গেট ধরে নির্বাচনে যাচ্ছে। এটাকে এনসিপি যে এই পদযাত্রা করছে, এটা একটা নির্বাচনী প্রস্তুতির অংশ, নির্বাচনী প্রস্তুতির অংশ। এবং আমি মনে করি যে আমরা যাই বলি না কেন, দেশের স্বার্থে সকলেরই নির্বাচনে যাওয়া উচিত। এবং আমরা যদি মনে করি যে একটা নির্বাচনকে সামনে রেখে আমরা দেশের সকল কিছু আমরা অ্যাচিভ করে ফেলতে পারবো, সেটা সঠিক হবে না। যে নির্বাচনী ব্যবস্থা, যে গণতান্ত্রিক ব্যবস্থা, যে অর্থনৈতিক ব্যবস্থা, যে সামাজিক ব্যবস্থা একেবারে প্রাথমিক পর্যায়ে স্বাধীনতার 54 বছরেও, কারণ আমরা বারবার উদ্যোগ নিয়েছি, বারবার হুচট খেয়েছি, সেই ক্ষেত্রে আমরা এখনও সব কিছুর প্রাথমিক পর্যায়ে। কাজে একটা নির্বাচন আমরা সকল কিছু অ্যাচিভ করব না। আমরা যদি একটার পর একটা নির্বাচনে যাই এবং আস্তে আস্তে অ্যাচিভ করতে থাকি, সিঁড়ি পেরুতে থাকি, তাহলে 2, 4, 5টা নির্বাচনের পরে আমরা 5টা নির্বাচন যদি অবাধ এবং নিরপেক্ষ হয়, আমরা যদি আস্তে আস্তে সুশাসন, আইনের শাসনের মধ্য দিয়ে আমরা চলতে পারি, তাহলে একটা পর্যায়ে গিয়ে আমরা কিন্তু অনেক কিছু অ্যাচিভ করতে পারবো। এখন এই সংস্কার কর্মসূচির নামে আমাদের নির্বাচনকে পেছনের চিন্তা করা একদম সঠিক হবে না। আমাদের ঐক্যমত্য কমিশনের যে কর্মসূচিগুলো আমরা একমত হয়েছি, এটা কিন্তু বিশাল, কারণ 100 ভাগের প্রায় 80 ভাগের উপরে সকল রাজনৈতিক দল, বিএনপি সহ আমরা একমত হয়েছি। ওটুকু বাস্তবায়ন করেও যদি আমরা নির্বাচনে যাই, বাকি 20 ভাগ
আবার গণতান্ত্রিক অগ্রযাত্রায় যে নির্বাচিত সংসদ, সেখানে আলোচনা হবে, বাইরে আলোচনা হবে, এবং একটা একটা করে আলোচনা হবে, আমরা তার বাস্তবায়নে যাব। এভাবেই কিন্তু আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে এবং দেশটাকে এগিয়ে নিতে হবে বলে আমি মনে করি। সালেহ ভাই বলছিলেন যে এনসিপি ইসলামী জামাত ইসলামের সাথে জোটে যাচ্ছে না, এরকম একটা ধারণার কথা আপনি বলছিলেন। মানে দীর্ঘমেয়াদী তাদের রাজনীতির স্বার্থে তাদের কি করা উচিত? না, মানে তাদের কোনো জোটভুক্ত নির্বাচন করার জন্য এককভাবে করা উচিত? আমি যাচ্ছে না এটা বলি নাই। আমি বললাম যে 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পর কয়েক মাস পর, 2-3 মাস পর তাদের সঙ্গে আমাদের এমনি নানান সময় কথাবার্তা হয়। তো তখন একটা ধারণা তাদের থেকে বলছিল যে তারা জামাতের সঙ্গে যাবে না। হ্যাঁ, কিন্তু পরিস্থিতি পরিবর্তনও হইতে পারে। হ্যাঁ, এটা যত, আমি তো আগেই বলে নিছি যে নির্বাচনের তফসিল ঘোষণার আগে পরে দেশে একটা মেরুকরণ হবে, এবং এই মেরুকরণটা অত্যন্ত দেশের জন্য খারাপ না। কেন খারাপ না? দেশে আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগের ভোট 30 থেকে 35% ছিল। যখন তারা নির্বাচনে বিজয়ী হয়েছে, এটা 35% চলে গেছে। আর যখন হারছে তখন তাদের 30% ভোট ছিল। এই আওয়ামী লীগ একটা পলাতক দল হয়ে গেছে, তারা নাই। তা একটা সংখ্যা, সেই সংখ্যাটার থেকে আমি ধরে নিচ্ছি আওয়ামী লীগের এখন গড় ভোট তার কর্মী লেভেলের মধ্যে চলে আসছে, সেটা 15 থেকে 20%। এই ভোটটা যাবে না। এবং আমাদের দেশে দীর্ঘকাল ধরেই কিছু চেনা মানুষ ইলেকশন করে, যে আওয়ামী লীগ থেকে এই লোকটা করে, এবং সে একটা নির্বাচনী এলাকাকে দীর্ঘকাল ধরে এই নির্বাচনী এলাকার উন্নয়নমূলক কাজ ইত্যাদির সঙ্গে যুক্ত থাকে। ওই চেনা লোকগুলো নাই। তো ফলে এই জায়গায় জামাতকে কেন্দ্র করে যদি ইসলামী দলগুলোর একটা সমাবেশ ঘটে, এবং ওই দলে যদি এনসিপি যায়, অথবা এনসিপি যদি এককভাবে ইলেকশন করে, অথবা এনসিপি যদি বিএনপির সঙ্গে একটা সমঝোতার ভিত্তিতে করে, যাই হোক, একটা ইলেকশনটা একটা প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে আসবে। আর যখনই ইলেকশন প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে আসবে, তখন ইলেকশনের ভোট প্রদানের হার 50% উপরে চলে যাবে। আমাদের বিগত নির্বাচনগুলো, প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনগুলোর ভোটের হার হচ্ছে 50% অনেক নিচে। ফলে আপনার এগুলা জনগণের কোনো ম্যান্ডেট বিহীন একটা হয়েছে। গত 3টি নির্বাচন আমি মনে করি 50% ভোট, 50%-এর চেয়ে বেশি ভোট হওয়া না হলে এটা একটা গ্রহণযোগ্যতা থাকে না। কারণ দেশে একটা নির্বাচন হইল আর তার 50% লোক ভোট কেন্দ্রে গেল না, এইটা নির্বাচনকে একটা সঠিক নির্বাচন হিসাবে আখ্যায়িত করা যাবে না। তো আওয়ামী লীগের যে বললেন যে একটা গড় ভোট আছে, এই ভোটগুলি কে পাচ্ছে? আওয়ামী লীগ তো আসলে নির্বাচনী মাঠে হয়তো থাকছে না। আচ্ছা, আমি এটা বলি আপনাকে। এর আগে আপনি আরেকটা প্রশ্ন করেছিলেন, নির্বাচন কি? আজম ভাইকে বলছিলেন নির্বাচন কি এই ফেব্রুয়ারির মধ্যে হবে কিনা, বা দেরি হবে কিনা, বা দেরি হবে কিনা। আপনাকে এই জায়গায় একটা পটভূমি বুঝতে হবে। বাংলাদেশের যে সংকট, এটাই জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সকল সংকটের জন্ম দিয়েছে। এবং এই সংকট আজকের না, 70 সাল থেকেই আমাদের নির্বাচন নিয়ে একটা সংকটের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আমরা ওই আজম ভাই কিন্তু এই কথা বললেন যে আমরা যদি একটা সুষ্ঠু নির্বাচন 3 বার বা 5 বার করতে পারি, তাহলে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো একটা বিকশিত হয় এবং জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়। কিন্তু আমাদের দেশে আমরা সেই নির্বাচনী ব্যবস্থাটা, একটা সুষ্ঠু ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি নাই। করতে না পারার কারণে একটা রাজনৈতিক দল যে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, যে 69-এর গণ অভ্যুত্থানের সঙ্গে যুক্ত ছিল এবং বাংলাদেশের নানা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, সেই রাজনৈতিক দল ফেসিবাদ থেকে মাফিয়াতন্ত্রে চলে গেল। কিন্তু যদি, এবং এই কাজটা সে নিজেই করল, সে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারটা কেড়ে নিয়ে সে মাফিয়া হইল, এবং ফলস্বরূপ তাকে পালিয়ে যেতে হইল। দেখেন
তো আমাদের এই সংকটগুলো হচ্ছে একটা সুষ্ঠু ভোট না হওয়ার জন্য। আমাদের যত জাতীয় প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে একটা নিয়ন্ত্রিত ভোট করার জন্য, একটা ডামি নির্বাচন করার জন্য। 151 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন, 52 আসন, হ্যাঁ 54, এবং একটা নিয়ন্ত্রিত নির্বাচন করার জন্য আমাদেরকে সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। আমাদের যত প্রতিষ্ঠান, হ্যাঁ, সব প্রতিষ্ঠানকে এই কারণে ধ্বংস করে দেওয়া হয়েছে। ফলে এটা আমাদের একটা জাতীয় সংকট, জাতীয় সমস্যা। এখন এই নির্বাচনটা 12 তারিখ হবে কিনা, বা ফেব্রুয়ারির মধ্যে হবে কিনা। ফেব্রুয়ারির 12 তারিখ বললাম, যে ফেব্রুয়ারির 12 তারিখের কথাটা স্পেকুলেশন আছে একটা, নানানভাবে উচ্চারিত হচ্ছে। এটা অতীতের বিশ্লেষণ করি কোন তারিখে সাধারণত ইলেকশন কমিশন নির্বাচন দেয়, ফেব্রুয়ারির কোন তারিখে দিলে তারপরে একটা গেজেট প্রকাশিত হবে, তারপরে সরকার গঠন, তারপরে রোজা, তারপরে ঈদ ইত্যাদি একটা বিশ্লেষণ করে এই তারিখটা আসছে। এই প্রফেসর ইউনূস সাহেব, ডক্টর ইউনূস সাহেব নির্বাচনটা জুনের মধ্যে নিয়ে গিয়েছিলেন। উনি বলছিলেন 2026-এর জুনের মধ্যে এই নির্বাচনটা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তার সঙ্গে বৈঠকের পর একটা ধারণা, আমরা একটা যৌথ বিবৃতি পেলাম যে যদি বিচার কার্যক্রম এবং সংস্কার কার্যক্রম যদি দৃশ্যমান হয় তাইলে ফেব্রুয়ারিতে নির্বাচন হইতে বাধা নাই। রোজা শুরুর আগের সপ্তাহ হতে পারে। এখন দেখেন, জামাতের কিন্তু বিভিন্ন সময় ঘোষণা আছে যে ফেব্রুয়ারি রোজার আগে অথবা এপ্রিলের মধ্যে হলে তাদের আপত্তি নাই। এপ্রিলে বা জুন মাসে যে নির্বাচন হয় নাই আমাদের দেশে, তা কিন্তু না। আমাদের দেশে 12ই জুনের একটা নির্বাচন হয়েছিল। এটা একটি কারণে, এছাড়াও আর কোনো পথ ছিল না। কারণ সংসদ বাতিলের পর তত্ত্বাবধায়ক সরকার হইল, এই নতুন বিধানে সংসদ বাতিলের 3 মাসের মধ্যে। সালেহ ভাই, আপনার কাছে আবার ফিরবো। আমি শেষ করি এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। ফলে এই জায়গাটা কেন বলছি, আওয়ামী লীগ বহীন একটা নির্বাচনে এবং গত 3টা নির্বাচনে দেশের মানুষ ভোট দিতে পারে নাই। আমাদেরকে এমন একটা উপযুক্ত পরিবেশে নির্বাচনটা করতে হবে যে নির্বাচনটার মধ্যে প্রকৃতি সহায়ক থাকে। সেটা যদি এপ্রিল জুনে হয়, আপনি জানেন আমাদের এখানে ঝড় হয়, বন্যা হয়, হ্যাঁ, জলোচ্ছ্বাস হয় ইত্যাদির মাধ্যমে, এবং প্রচণ্ড গরমের মধ্যে একটা ইলেকশন না করে ফেব্রুয়ারিতে করলে এটা মহাভারত অশুদ্ধ হবে না। ফেব্রুয়ারিতে মধ্যে করলে সবাই একটা জমজমাট প্রচারণা করবে এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে, এবং ওই সময়টায় বৃষ্টিও থাকে না, অতি শীতও থাকে না। আজম ভাই, গতকাল একটি জরিপ প্রকাশ হয়েছে, সানেম একটি গবেষণা প্রতিষ্ঠান অ্যাকশন-এইডের সহায়তা তারা জরিপটি করেছিল। সেটা হচ্ছে 2000 তরুণ তরুণীর মধ্যে এই জরিপটা করা হয়েছে, এবং সেখানে প্রায় 39% ভোট পাবে বিএনপি, জামাত 21.45, প্রায় 22%, এবং এনসিপি প্রায় 16% ভোট। মানে এই যে জরিপের ফলাফল সঠিক প্রতিফলন হয়েছে কিনা? দেখুন, 2000 তরুণ তরুণী ভোট দিয়েছে, এবং এটা বেশিরভাগই শহরের তরুণ তরুণী, না গ্রামে ছিল। গ্রাম থাকলেও সেটা খুব উল্লেখযোগ্য হারে না ছিল, কিন্তু উল্লেখযোগ্য হারে না। এটাকে আমি খুব চূড়ান্তভাবে এটাকে সায় দিতে পারি না, তবে এটাকে আমি একবারে ফেলেও দেই না, কিছুটা এর তো যৌক্তিকতা আছে। আমি মনে করি যে এই তরুণ ভোটারদের ভেতরে ভোট দেবার আকাঙ্ক্ষা আছে। এই তরুণ ভোটাররা কেউ 2 বছর আগে ভোটার হয়েছেন, কেউ 10 বছর আগে, কেউ 15 বছর আগে। এই 15 বছরে তারা ভোট দিতে পারেন নাই, তাদের মধ্যে ভোট দেবার আকাঙ্ক্ষা আছে। সেই আকাঙ্ক্ষা থেকে এই তরুণ তরুণীরা কিন্তু এবছরের নির্বাচনে ভোট দেবার জন্যে মুখিয়ে আছে। কাজেই তাদের এই ভোট দেওয়ার আগ্রহটা কিন্তু নির্বাচনের জন্যে এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্যে খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে এই নতুন রাজনৈতিক দলটি যেভাবে অভ্যুত্থানের পরে গঠিত হয়েছে, সেখানে তাদের তো একটা পার্সেন্টেজ থাকবেই। জামায়াতের যে পার্সেন্টেজটা উল্লেখ করা হয়েছে
আমার মনে হয় যে এটাও ওরকম পর্যায়ে না। এখানে 2000 তরুণ তরুণীর মধ্যে আমি আগেই বলেছি যে এখানে গ্রামীণ তরুণ তরুণীদের চেয়ে শহরের বেশি, যে কারণে এটা একবারে আসল চিত্র আসেনি, কিছুটা চিত্র তো এসছেই। আমাদের না, এখানে একটা নির্বাচনের ব্যালেন্স করা আগে যায়, এই ধরনের 50% শহরের 50% গ্রামের এইভাবে রাখা হয়েছে। মানে বিলো এসএসসি এখানে ছিল 40, এসএসসি পাশের উপরে ছিল 60%। এরকম তরুণ তরুণীর মতামতের ভিত্তিতে জরিপটি হয়েছে। মানে যারা বিলো এসএসসি তারা কিন্তু ভোটার না। বিলো এসএসসি তো ভোটার না, না ভোটার না, তো মানে তাদের শিক্ষাগত যোগ্যতা, মানে বয়স না। আচ্ছা আচ্ছা। তো সবচেয়ে বড় কথাটা হলো যে নির্বাচনের আগে যে জরিপ, এটা বাংলাদেশে কিন্তু এখনো সেভাবে হয় না। এটা আমেরিকার নির্বাচনে আমরা দেখি, ব্রিটেনের নির্বাচনে, অস্ট্রেলিয়ার নির্বাচনে, এই বড় দেশগুলো নির্বাচনে, গণতান্ত্রিক দেশের নির্বাচনে আমরা দেখি। বাংলাদেশে এই ধরনের জরিপ খুবই কম। কাজেই যারা জরিপ করেন তারা যে খুব সঠিকভাবে এটা করতে পারেন সেই বিশ্বাসযোগ্যতাটারও এখনও ওই পর্যায়ে দাঁড়ায়নি। তবে জরিপ একটা হয়েছে, তারা একটা রেজাল্ট দিয়েছে, ঠিক আছে, এখানে মন্তব্য করবার কিছু নাই। আমি মনে করি যে জরিপে যে ফলাফল এসছে তাতে করে এনসিপি এবং জামায়াতের তো খুশি হওয়ারই কথা, এবং তারা তো খুশি হয়ে নির্বাচনমুখী হওয়ারই কথা। আমার আগের সেগমেন্টে যে কথাটা বলেছিলাম ওইটাকে আমি খুব গুরুত্বের সাথে বিবেচনা করি যে এই নির্বাচনের আগে এই না হলে এই না হলে এই না হলে এই না হলে নির্বাচনে যাব না, এই গু ধরে থাকাটা ঠিক না। আমাদের মনে রাখা দরকার যে একটা নির্বাচন না, আমরা আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, আর্থিক প্রতিষ্ঠানগুলো, সকল সরকারি প্রতিষ্ঠানগুলোকে আমরা যদি দাঁড় করাতে চাই অন্তত পক্ষে 5টা নির্বাচন হতে হবে এবং আস্তে 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 এভাবে আমাদের সঙ্গে থাকুন। সকল কিছু। সময় হলো আরো একটি বিরতি নেওয়ার। দর্শক, এই মুহূর্তে নিচ্ছি ছোট আরো একটি বিরতি, খুব শীঘ্রই ফিরছি, সঙ্গেই থাকুন। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন প্রচারিত হবে মাগরিবের আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمد رسول الله، أشهد أن محمد رسول الله، حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر،
لا إله إلا الله এতক্ষণ প্রচারিত হল মাগরিবের আজান। যে যেখানে যে অবস্থাতেই থাকেন প্রাণ লাচ্ছিতে চমকে দেবেন তো জায়গায় বসে আরাম পাবেন। প্রাণ লাচ্ছির অঙ্গীকার, আরাম সবার অধিকার। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন, ড্রিঙ্কো জাবান পানীয়। কাছে দূরে দূরে কুল থাকা মন, ক্লিয়ারলি লেমন সাথে সাথে আছে ক্লেমন। যেখানে যাও যখনই যাও ক্লিয়ারলি লেমন সাথে হাতে একমাত্র রিয়েল লেমন টেস্ট, ক্লেমন, ক্লিয়ারলি লেমন। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। নতুন সুরে সবার ঘরে প্রাণ হোক প্রাণ ভরে, প্রাণের এই উৎসবে মত প্রাণ মাপে সাদে। ফুটফুল হ্যাপিনেস বাংলা লাইফটা ফলে মজায় চাঙ্গা। শূন্যতেই কিস্তিমাত সিঙ্গার বেকো দিচ্ছে 0% ইন্টারেস্টে 12 মাসের সহজ কিস্তি সুবিধা, আর নির্দিষ্ট পণ্যে এক্সচেঞ্জ অফার তো থাকছেই। সিঙ্গার বেকো। মার সাথে তোর চেহারা মিলে না, মিলে না। ধর, ভাগ্যিস করিয়ে এনেছিল, না হলে ওয়ার্ল্ডের বেস্ট বোনটা পেতাম কি করে। দুই পাশে দারুণ মজার বিস্কিট, মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট, ফ্রেশ ফানফিল বিস্কিট। নতুন সুরে সবার ঘরে প্রাণ হোক প্রাণ ভরে, প্রাণের এই উৎসবে মত প্রাণ মাপে সাদে। আঙ্কেল বক্কর বকবকে মাথা দিবে চক্কর। জন্টু বন্টু আর কতকাল থাকবো বাসায়? অমুকের বলা তমুক চইলা গেছে নাসায়। এমন বোরিং মুহূর্তে প্রাণ ফিরুক আবার, হোক মুঠোয় মুঠোয় সময় পার, প্রাণ ডাল মুঠোয় মুঠোয় সময় পার। যে যেখানে যে অবস্থাতেই থাকেন প্রাণ লাচ্ছিতে চমকে দেবেন তো জায়গায় বসে আরাম পাবেন। প্রাণ লাচ্ছির অঙ্গীকার, আরাম সবার অধিকার। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন, ড্রিঙ্কো জাবান পানীয়। সুপ্রিয় দর্শক, বিরতির পর আরও একবার আমন্ত্রণ সংলাপ প্রতিদিনে। আমাদের আজকের আলোচনার বিষয় কোন দিকে যাচ্ছে ভোটের রাজনীতির মেরুকরণ। অতিথি হিসেবে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান এবং দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালাউদ্দিন। সালে ভাই, একটি জরিপ নিয়ে আলোচনা হচ্ছিল, মানে এই জরিপটাকে আপনি কীভাবে দেখেন? দেখেন, বাংলাদেশে নির্বাচন আসলেই নানান ধরনের জরিপ দল এবং নির্বাচনী পর্যবেক্ষক দল গড়ে ওঠে এবং এরা মূলত এদের এই দলগুলোর একটা বড় অংশ মূলত বিদেশের অর্থায়নের জন্য এই কাজটা করে এবং বাংলাদেশে এইগুলার কোনো প্রাতিষ্ঠানিক ভিত্তি তেমন একটা নাই এবং তাদের বিশ্বাসযোগ্যতা নিয়েও নানান ধরনের প্রশ্ন আছে। সানাম যে জরিপটা করেছে, এই সংগঠনটা 2007 সালে প্রতিষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক সেলিম রাহান এর সঙ্গে যুক্ত, কিন্তু এই জরিপের তথ্য উপাত্ত এবং মতামত কিভাবে সংগ্রহ করা হয়েছে এইটার কোনো প্রতিবেদন গণমাধ্যমে আসে নাই, আমাদের কাছেও নাই। আমার কাছে মনে হচ্ছে এটা একটা ক্ষুদ্র খণ্ডিত একটা জরিপ, এটা বহুমাত্রিক কাজ হয় নাই। আর দ্বিতীয়ত হইল, জরিপ করার এখনো উপযুক্ত সময় তৈরি হয় নাই। নির্বাচনের তফসিল ঘোষণার পর আসলে ভোটের গতি প্রকৃতি কিভাবে নির্ধারিত হবে
কোন দল কোথায় কি প্রার্থী দিল এবং কোন দল কিভাবে জোট করলো ইত্যাদি না হওয়া দৃশ্যমান না পর্যন্ত কোনো জরিপই সঠিক জরিপ হবে না। তা আমার এই জরিপ সম্পর্কে আমার এইটুকুই কথা। আজম ভাই, আপনার কাছে ফিরি। সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি জানাচ্ছে, মানে পপুলার ভোটের আনুপাতিক হারে সংসদ সদস্য নির্বাচিত হবেন জামাত ইসলাম, এনসিপি বা ইসলামিক অনেকগুলো দল, কিন্তু আপনারা বিরোধিতা করছেন। মানে বাংলাদেশের বাস্তবতা এটা কি আসলে সম্ভব কিনা, এই পিআর সিস্টেমের নির্বাচনের? এটা দেখুন, পিআর সিস্টেমের জন্য বাংলাদেশ, পার্শ্ববর্তী অনেক দেশও কিন্তু আছে, নেপালে আছে। পিআর সিস্টেমে বাংলাদেশ এখনো তৈরি হয়নি। পিআর সিস্টেমটা এখনো আমাদের নিজেদের মধ্যে আলোচনা হচ্ছে। আমরাও খুব প্রাথমিক পর্যায়ে, আমাদের জনগণ, আমাদের ভোটার এই পিআর সিস্টেম কি তারা তা আদৌ জানে না। এটা সচেতন করবার জন্যেও মনে হয় 2-4-10 বছর সময় দরকার। আর আমাদের দেশের যে স্থানীয় সরকার ব্যবস্থা এত দুর্বল যে আমাদের দেশের যারা সংসদ সদস্য নির্বাচিত হন তারা শুধু আইন প্রণেতা হিসেবে সংসদেই কথা বলেন না, বরং তার চেয়েও বেশি তারা নির্বাচনী এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড বেশি তদারকি করেন। যদি পিআর সিস্টেম হয়, কারোর কিন্তু সুনির্দিষ্ট কোনো নির্বাচনী এলাকা থাকবে না, তখন কেউই নির্বাচনী এলাকার প্রতি দায়বদ্ধও থাকবেন না। স্থানীয় সরকার ব্যবস্থা এত দুর্বলতার কারণে তারাও কিন্তু উন্নয়ন কর্মকাণ্ড সেইভাবে তদারকি দল করতে সিলেক্ট করে পারবেন দিবে না। কে কে আপনার এমপি? হ্যাঁ, কোনো প্রার্থী নেই তো, দল প্রার্থী, তারপরে যখন রেজাল্ট হলো আপনি যত পার্সেন্ট ভোট পেলেন তার ভিত্তিতে দল বলবে যে আমার এমপির তালিকা এই। সেইখানে কিন্তু কারুর কোনো নির্দিষ্ট এলাকার প্রতি দায়বদ্ধতা থাকবে না এবং জনগণও কিন্তু এই ব্যবস্থাটা আদৌ বুঝতে পারছে না। কাজেই আমি যে কথাটা প্রথম বলেছি যে বাংলাদেশ তৈরি নয় এই পিআর পদ্ধতির জন্যে, আমরাও তৈরি নয়। এই জন্যে জনগণকে সচেতন করবার জন্যে আমরা মনে করি এই নিম্ন কক্ষ বা উচ্চ কক্ষ সকল কক্ষেই পিআর পদ্ধতি নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু আরও 2-3 টার্ম পরে এটা পর্যায়ক্রমে ইমপ্লিমেন্টেশনের ব্যবস্থা থাকা যাবে, আংশিক 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 করে। আপনি দেখুন, ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, পিআর পদ্ধতি নেই। কিন্তু আপনি গ্রেট ব্রিটেন বলেন পিআর পদ্ধতি নেই, অস্ট্রেলিয়া বলেন পিআর পদ্ধতি নেই, আমেরিকা বলেন পিআর পদ্ধতি নেই। কাজেই এই যে নেপালের কথা বললেন, নেপাল তুলনামূলকভাবে একটা ছোট দেশ, সেখানেও পিআর পদ্ধতিতে তাদের কিন্তু বিপর্যয় লেগেই আছে। কাজেই আমরা এমনিতেই অনিশ্চিত অবস্থায় যে গণতন্ত্রের যাত্রা করছি, মুখ থুবড়ে পড়ছি, আবার যাত্রা করছি, আবার মুখ থুবড়ে পড়ছি। এই মুহূর্তে নতুন গণতন্ত্রের যাত্রায় আবার 1 বছরের মাথায় মুখ থুবড়ে পড়বে, এরকম আমাদের কোনোভাবেই কাম্য হবে না। আর যে কারণেই আমি মনে করি যে এই পিআর পদ্ধতিটা আগে জনগণকে সচেতন করানো দরকার এবং সেজন্য সময় নেওয়া দরকার। এখনই পিআর পদ্ধতি নিয়ে জেদাজেদি না করে আমার মনে হয় যে এখন আমাদের নির্বাচনটা আগের মতোই ট্রেডিশনাল পদ্ধতিতে হোক এবং আমরা এগিয়ে যাই, আস্তে 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 আমরা সব কিছু অ্যাচিভ করব। সালেম ভাই, ঐক্যমত্য কমিশনের যে আলোচনা, ওইখানে উচ্চ কক্ষে এই সংখ্যানুপাতিক হারে হতে পারে কিনা এরকম একটা আলোচনা ছিল, কিন্তু হঠাৎ করে আবার নিম্নকক্ষের নির্বাচনে এই দাবিটি সামনে আনা হলো কিছু কিছু দলের পক্ষ থেকে। আপনি সঠিকই বলেছেন। এটা দেখেন, ওই যে সংবিধান সংস্কার কমিশন, তারা সংবিধান সংস্কারের যে প্রস্তাবনা হাজির করেছে, এর আগে এটা নিয়ে তার দীর্ঘকাল কাজ করেছে। সমস্ত রাজনৈতিক দল, সুশীল সমাজ, সংবিধান বিশেষজ্ঞ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে বৈঠক করেছে, করে তারা একটা প্রস্তাব হাজির করছে। তাদের প্রস্তাবেও নিম্ন কক্ষ বা সংসদে আনুপাতিক হারে নির্বাচনের কথা নাই। তারা বর্তমানে যে প্রচলিত পদ্ধতিতে সংসদ নির্বাচন হয়, তারা সেই রকম একটা প্রস্তাবনা হাজির করেছে। তাদের প্রস্তাবে শুধু বর্তমানে যে 50 জন নারী সদস্য নির্বাচিত হন, দলগুলোর প্রাপ্ত আসনের আনুপাতিক ভোটের ভিত্তিতে তারা এই জায়গায় পরিবর্তন এনে 100 আসনে মহিলাদের সরাসরি নির্বাচনের ব্যবস্থার কথা বলছে এবং তার কাঠামো নিয়ে আলোচনা চলতেছে। জামাত এবং আরও কয়েকটা তাদের সমন্বয় দল এই দাবিটা তুলেছে। এই দাবি নিয়ে আমার ধারণা তারা অটল থাকবে না।
এবং ইতিমধ্যে খবর বেরিয়েছে দর কষাকষির জন্য তারা এটা সামনে নিয়ে আসছে। কি ধরনের দর কষাকষি? বিএনপি যদি উচ্চকক্ষে আনুপাতিক হারে মেনে নেয় তাহলে তারা নিম্নকক্ষে আনুপাতিক হারের বিষয়টি ছেড়ে দিবে, এরকম একটি আলোচনা আছে। কিন্তু মূল কথাটা দেখেন, আমাদের এখানে উচ্চকক্ষের প্রস্তাবটা কিন্তু প্রথম উত্থাপন করছে বিএনপি তার 31 দফায়। সেইখানে বলা আছে যে বাংলাদেশের রাজনীতির বাইরেও যারা বিভিন্ন প্রতিষ্ঠান, কেউ কেউ পানি বিশেষজ্ঞ, নদী বিশেষজ্ঞ, পরিবেশ বিশেষজ্ঞ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই ধরনের যেসব বিশেষজ্ঞ মানুষ আছে, হ্যাঁ, অর্থনীতিবিদ, তাদের জন্যে একটা উচ্চকক্ষ থাকবে। এটার এরকম একটি ধারণা বিএনপির চেয়ারপারসন তারেক রহমান সাহেব হাজির করেছেন। এবং আপনাদেরকে বলি, আপনার অবগতির জন্যই, উচ্চকক্ষে আনুপাতিক ভোটের ভিত্তিতে নির্বাচনেরও কিন্তু বিএনপি বিরোধী না, এটা বুঝার ভুল। বিএনপি চাচ্ছে জাতীয় সংসদের প্রাপ্ত আসনের ভিত্তিতে যেভাবে মহিলা আসন বন্টন হয়, ঠিক তেমনিভাবে জাতীয় সংসদের প্রাপ্ত আসনের ভিত্তিতে উচ্চকক্ষে আনুপাতিক হারে এইভাবে বন্টন হবে। এটা হচ্ছে বিএনপির প্রস্তাব। কিন্তু সেক্ষেত্রে যার নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠতা তার তো উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতা থাকবে। আমি এইটাকে ক্লিয়ার করি, অন্য দলের প্রস্তাবগুলো হচ্ছে, অন্য যেসব জামাত এবং অন্য এনসিপি, তাদের প্রস্তাব হলো না, জাতীয় সংসদে প্রাপ্ত ভোটের ভিত্তিতে হইতে হবে উচ্চকক্ষের সদস্য। এইটা নিয়ে অনেক রাজনৈতিক চিন্তাবিদ এবং যারা পৃথিবীর বিভিন্ন দেশের এইসব ব্যবস্থা নিয়ে গবেষণা করেন, তারা মনে করেছেন উচ্চকক্ষে এই ব্যবস্থা রাখলে এবং ওখানে যদি সংবিধান সংশোধন, আইনের সংশোধনের কার্যক্রম থাকে, তাহলে এগুলা করতে অসুবিধা হবে। সরকারি দলের সংখ্যাগরিষ্ঠতা এখানে নাও থাকতে পারে। এটা হলো একটা, আপনার একটা আলোচনা যদি একটু ভালো করে আলোচনা করা যায় তাহলে একটা জিনিসটা ক্লিয়ার হয়। আমি আরেকটু সময় নেই। দেখেন, উচ্চকক্ষের বিধানটা আমাদের দেশের জন্য আসলে বাস্তবসম্মত হয় না। কেন হয় না? প্রায় 80টা দেশে উচ্চকক্ষের বিধান আছে। এদের প্রায় প্রত্যেকটা দেশ হচ্ছে ফেডারেল শাসিত দেশ, মানে তাদের প্রদেশ আছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আছে, তার নাম হচ্ছে রাজ্যসভা, কারণ তার অনেকগুলো প্রদেশ আছে। আমাদের এখানে প্রদেশ নাই। সেখানে বিধানসভার ভোটের আনুপাতিক হারে রাজ্যসভায় এই জায়গায় যেটা করে, ভারতে যেটা করে, সেটা হলো আগে জনসংখ্যার ভিত্তিতে রাজ্যসভাগুলোতে উচ্চকক্ষের তাদের মোট আসন হচ্ছে 200 বা 200 সামথিং, আমি ঠিক। তারা এই জনসংখ্যার ভিত্তিতে আগে রাজ্যগুলাকে আসন বন্টন করে, তারপরে বিধানসভায়, খেয়াল করেন, বিধানসভায় যে দল যত পায় তার অনুপাতে হয়, ভোটের ভিত্তিতে হয় না। কিন্তু ভারত পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ, হ্যাঁ, তো তাদের হয়। এই জায়গায় একটা প্রস্তাবনা এখানে আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচন সংস্কার কমিশন এখনো উচ্চকক্ষের ধারণার কাছাকাছি আসতে পারেন নাই। এটা আরও তো আলোচনা লাগবে। যেমন ধরেন, আমার একটা প্রস্তাবনা ছিল, আমি নিজেই লরি পুরাস ফোরামের পক্ষ থেকে এই প্রস্তাবনাটা উত্থাপন করা হয়েছিল। সেখানে আমি দেখলাম যে যেসব দেশে প্রদেশ আছে সেই সব দেশে তো হয়, আমাদের এখানে তো নাই। তাহলে এই লোকগুলা তো সব ঢাকা কেন্দ্রিক হয়ে যাবে। দেশের প্রতিনিধিত্ব কিভাবে নির্ধারিত হবে এবং সব লোকগুলোই অনির্বাচিত থাকবে। তখন আমাদের প্রস্তাবনায় এই উচ্চকক্ষটা 200 আসনের জন্য একটা প্রস্তাব, যেটা ভারতের আদলে, এবং জেলা পরিষদ, যেটা আমাদের তো কোনো স্থানীয় সরকার এখনো প্রাতিষ্ঠানিক লোক রাপ করে নাই। জেলা পরিষদের চেয়ারম্যানরা নির্বাচিত হবেন। 64টা জেলা পরিষদ যদি হয়, 64টা জেলা থেকে একজন প্রতিনিধি পাওয়া গেল। বর্তমানে যে বিভাগে, যে এই আমাদের বিভাগ কেন্দ্রিক যে সব সিটি কর্পোরেশন আছে, তাদের নির্বাচিত মেয়ররা যদি এখানে আসেন, তাহলে যে নির্বাচিত হবে এখানে জনগণের প্রতিনিধিত্ব থাকবে। আর বাকি যে অংশটা, তার অর্ধেক
রাজনৈতিক দলের কিছু বিশেষজ্ঞ আছেন যারা ভোটে দাঁড়ান না, ভোটে নির্বাচিত হন না, এইসব লোক থেকে নির্বাচিত হবে। আর বাকি 50% ওই যে সমাজে যারা বিশেষজ্ঞ আছেন তাদের মধ্য থেকে হবে। তাহলে আপনি দেখেন সমস্ত অংশীজনের সেটা তো পিক করবে রাজনৈতিক দলগুলাই। হ্যাঁ, সমস্ত অংশীজনের প্রতিনিধিত্ব এখানে থাকে। তা আমি মনে করি এই ধারণাটা বাংলাদেশের নতুন। ওই উচ্চকক্ষের বিধানটা এমনভাবে করা উচিত যে বাংলাদেশের তৃণমূল পর্যায়ের প্রতিনিধিত্ব যেন থাকে এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী, অনগ্রসর জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব যেন থাকে এবং বাংলাদেশের যারা বিশেষজ্ঞ সমাজ, যারা রাষ্ট্রকে অনেক বিষয়ে বুদ্ধি পরামর্শ দিতে পারবেন, তাদের প্রতিনিধিত্ব থাকে এবং রাজনৈতিক দলের অনেকজন। আমি একটা উদাহরণ দিই, আমাদের নজরুল ইসলাম খান, বিখ্যাত শ্রমিক নেতা, তিনি ইলেকশনে দাঁড়ান না, বিএনপির সবচেয়ে সিনিয়র নেতা, কখন ইলেকশন করেননি, কখনো করেন নাই। এই ধরনের জ্ঞানী গুণী লোককেও আমরা এই জায়গায় স্থান দিতে পারব। তো আমি আশা করি প্রত্যেকটা রাজনৈতিক দল তার দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠবেন, দেশের চিন্তাকে প্রাধান্য দিবেন এবং এই সব যেসব সংকট আছে এগুলোকে সমাধান করে একটা নির্বাচনের পথে বাংলাদেশকে নিয়ে যাবেন। এখন আপনার বোধহয় কি প্রশ্ন করেছিলেন, করতে পারেন। আমরা আজম ভাইয়ের কাছে আমাদের আলোচনা একেবারে শেষ পর্যায়ে ভাই যেটা বলছিলেন যে রাজনৈতিক দলগুলো কিছু কিছু ছাড় দেওয়ার কথা উনি বলছিলেন, আপনাদের পক্ষ থেকে একটি হয়তো ছাড় আপনারা বলছেন যে প্রধানমন্ত্রী সর্বোচ্চ 10 বছর একজন থাকতে পারবেন, এই ধরনের একটা ছাড় দেওয়া হয়েছে। কিন্তু কিছু অনেক বিষয় আসলে ঐক্যমত্য কমিশন বা অন্যান্য দলগুলোর সাথে বিএনপি ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি। যেমন নারী আসনের নির্বাচন পদ্ধতি কী হবে, উচ্চকক্ষ নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, এই বিষয়গুলোতে আসলে একমত হওয়া যায়নি এখনও। যেই গতিতে আগাচ্ছে ঐক্যমত্য কমিশনের আলোচনা, এই জুলাই মাসের মধ্যে জুলাই সনদ ঘোষণা করার কথা, মানে সেইটার বিষয়কে আমরা আশাবাদী হতে পারি যে এই মাসের মধ্যে হবে এই বিষয়গুলো সলভ করে। দেখুন, অন্তত প্রত্যেকটা সংস্কার প্রস্তাবে 80-85% কিন্তু বিএনপি সহ সকল রাজনৈতিক দল ঐক্যমত্য পৌঁছেছে। তো ওটা নিয়েই আমরা জুলাই সনদে চলে যাই, বাদ বাকিটা রেখে দেই পরবর্তী সংসদের জন্যে, পরবর্তী সময়ের জন্যে। একেবারে 100% একমত হলে তো গণতন্ত্রই থাকে না। 100% একমতই যদি সকলে হতো তাহলে তো একদলীয় শাসন ব্যবস্থা থাকতো, যে সকলেই সকল প্রস্তাবে এক। যেখানে গণতন্ত্রের সৌন্দর্য, যে গণতন্ত্রে ভিন্ন মত থাকবে, বহু মত থাকবে, বহু পথ থাকবে। অতএব এই যে প্রায় 80% আমরা একমত হয়েছি। দেখুন, বিএনপি প্রধানমন্ত্রীর মানে মেয়াদ, ব্যক্তি 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এটাও কিন্তু বিএনপি মেনে নিয়েছে। এবং এরকম সংবিধানের অনেক সর্বোচ্চ হয়তো 2 মেয়াদ মানে 10 বছর, তার বেশি পারবে না, এটাও কিন্তু বিএনপি মেনে নিয়েছে। 2-3-4 মেয়াদ হতে পারে, সব মিলিয়ে 10 বছর। হ্যাঁ, সব মিলিয়ে, কিন্তু এক একটা টার্ম তো 5 বছরের গেলে 2 টার্মই। হ্যাঁ, তো কাজেই আমরা সেটাই চাই যে আগামীতে আর কোনো অনিশ্চিত অবস্থা থাকবে না, ওই টার্ম বাই টার্ম নির্বাচনই হবে এবং যে নির্বাচনগুলো কন্ডাক্ট করবে কেয়ারটেকার গভর্নমেন্ট, যাতে করে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন আমাদের জনগণ পাবে, আমরা পাবো। সেই ক্ষেত্রেও কিন্তু বিএনপি মেনে নিয়েছে এবং বিএনপি অনেক বিষয়ে তাদের দ্বিমত ছিল, কিন্তু দেশের বৃহত্তর স্বার্থে মেনে নিয়েছে। 2-3টা বিষয়, 4টা বিষয়ে একমত হতে পারেনি, এটা নাই হতে পারে, কারণ বিএনপি একটা আলাদা রাজনৈতিক দল, জামায়াত বা এনসিপি বা অন্যান্য রাজনৈতিক দল আলাদা আলাদা, গণতান্ত্রিক দেশে সেটাই থাকবে। সবাই সব বিষয়ে তাৎক্ষণিক একমত হবে এমন কোনো কথা নেই। কাজেই যেটুকু আমরা একমত হয়েছি এটুকুর বাস্তবায়ন হোক, এটুকু নিয়েই জুলাই সনদ হোক, বাদ বাকিটুকু পরের জন্য রেখে দেওয়া হোক, কারণ এই তো শেষ না, আমাদের তো কেবল যাত্রা শুরু। কাজেই এক্ষেত্রে আমি হতাশ নই, এক্ষেত্রে আমি মনে করি কারোরই হতাশ হওয়া উচিত না। আসুন আমরা সকলে মিলে যে পর্যন্ত হয়েছি ওই পর্যন্ত নিয়েই জুলাই সনদ করি এবং পরবর্তীগুলোর জন্য আগামী দিনে আরও আলোচনা হবে, আরও এগুলো বাস্তবায়নের জন্যে আমরা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেব। এভাবেই আমাদের যাত্রা শুরু হোক গণতন্ত্রের। আচ্ছা ভাই, গতকালকে ঐক্যমত্য কমিশনের আলোচনার একটি বিষয় একমত হয়েছে জরুরি অবস্থা জারির ক্ষেত্রে। সবাই এই বিধানটা সংশোধনের পক্ষে, তবে রাজনৈতিক কারণে যেন এর ব্যবহার না করা হয় সেই বিষয়ে একমতে পৌঁছানো গেছে। কিন্তু কোন প্রক্রিয়া এটা জারি করা হবে, মানে এই আগে হয়তো বিধানটা ছিল এরকম যে প্রধানমন্ত্রী পরামর্শ রাষ্ট্রপতি নিয়োগ দিবেন, কিছু কিছু দলের পক্ষ থেকে সুপারিশ বা তাদের প্রস্তাবনা ছিল যে একটি
সংসদীয় কমিটি গঠন করে তাদের সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি এটা করবেন। আপনার মতামত কি? আমার মতামত হলো এ বিষয়েও একটু সংক্ষেপে, আমাদের সময় স্বল্প। এই বিষয়েও আলোচনা। গণতন্ত্র মানেই আলোচনার শাসন, গণতন্ত্র মানেই সকলের মতামতের শাসন। আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ। একক মতামতের তো এখানে দরকার নেই, বরং যে সরকার থাকবে সেই সরকার তাৎক্ষণিকভাবেই বিরোধী দলের সাথে কথা বললেন, রাষ্ট্রপতির সাথে, স্পিকারের সাথে কথা বলেই তাৎক্ষণিক সিদ্ধান্তে আসতে পারে। এই সিদ্ধান্তে আসাটা মেজর কোনো বিষয় হবে না যদি আমরা এই জরুরি অবস্থার বিধানটাকেই রাখতে পারি। তাহলে কার্যকর কোন পদ্ধতিতে হবে এটা তাৎক্ষণিক আলোচনা করেও নেওয়া যাবে, এটার জন্যে কোনো কিছু থেমে থাকবে না। সালামে, আপনার মতামত কি? এই জরুরি অবস্থার জারির বিধানটা আসলে কার হাতে থাকা উচিত? না, আমি সার্বিকভাবেই কথা বলি। যে সব প্রশ্নগুলো উত্থাপিত হয়েছে সেটা হলো মোটামুটি অনেক দূর চলে গেছে। আমাদের এখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠা করা একটা কঠিন কাজ, অনেক দূর চলে গেছে। এটা বড় অর্জন। এই যে উনি তো বিস্তারিত ব্যাখ্যা দিলেন যে কি কি জিনিস হয়ে গেছে। 70 অনুচ্ছেদের ব্যাপারে ঐক্যমত হয়েছে, 10 বছর প্রধানমন্ত্রীর ক্ষমতার ব্যাপারে ঐক্যমত হয়েছে, জরুরি অবস্থা জারির ব্যাপারে ঐক্যমত হয়েছে। এবং ওই জায়গাটা একটা জিনিস জরুরি অবস্থা, অন্যগুলা বহাল থাকার কথাই বলা হয়েছে। এখন পর্যন্ত যেটা নিয়ে হয়েছে, জরুরি অবস্থা জারির সময় জন্য সাংবিধানিক আদালতের, উচ্চ আদালতের অধিকার থাকে এবং রাজনৈতিক দলের জন্য অধিকার থাকে। এইটুকু পর্যন্ত আলোচনা হয়েছে। নারী আসন 100টা উন্নত করার ব্যাপারেও ঐক্যমত হয়েছে। যদিও আমার প্রস্তাবনায় আমি এই 100 নারী আসন সরাসরি নির্বাচনের যে ব্যবস্থাপনা, এটা আমি ত্রুটিযুক্ত মনে করি। কেন? আমার প্রস্তাবনায় জাতীয় সংসদে সরাসরি ওই নারীদের নির্বাচনের ব্যবস্থা আমি নাকচ করেছি যুক্তি দিয়ে। কেন? তাদের কোনো নির্বাচনী এলাকা নাই। আগে তারা 2টো জেলা মিলে একটা নির্বাচনী এলাকা হইতো, এখন হয়তো তারা কয়েকটা আসন নিয়ে 3টা কনস্টিটিউয়েন্সি মিলে একটা হবে। ফলে তারা মূলত কোনো নির্বাচনী এলাকা তারা পায় না এবং এটা একটা দ্বন্দ্ব তৈরি হয়। এমপি সাহেবের সঙ্গে তাদের একটা দ্বন্দ্ব তৈরি হয়, বিরাট দ্বন্দ্ব তৈরি হয় এবং এতে গিয়ে আমাদের যারা প্রশাসন তারাও একটা বিব্রতকর অবস্থায় পড়ে এবং দলের মধ্যে একটা অনৈক্য তৈরি হয়। আমার কাছে প্রস্তাবটা হচ্ছে, যেটা শামসুল হুদার নেতৃত্বে, সময় একবারই কম, 20 সেকেন্ড। আচ্ছা, আমার প্রস্তাবটা হচ্ছে নারী আসনটা 10 ভাগ আসন রাজনৈতিক দলগুলো মনোনয়ন দেবে নির্বাচনে সরাসরি 300 আসনের মধ্যে। প্রত্যেক দল যদি 10 জন করে, 10 ভাগ শতকরা 300 জনের মধ্যে 30 জনকে মনোনয়ন দেয়, তাহলে সরাসরি তারা প্রতিদ্বন্দ্বিতা করলো এবং তারা একটা নির্বাচনী এলাকা পাইল। এবং তার মধ্য দিয়ে আমরা আস্তে আস্তে একদিন দেখা যাবে ওইটা সংখ্যাটাও লাগবে না, নারীরা এর চেয়ে বেশি অংশ নিচ্ছে। হ্যাঁ, একটু আস্তে আস্তে আমরা। ধন্যবাদ সালেউদ্দিন এবং আহমেদ আজম খান আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এরই সাথে শেষ করছি আমাদের সংলাপ প্রতিদিনের আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।